আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো? আমাদের আজকের এই লাইফটা একটা ভেরি স্পেশাল লাইফ। এই লাইফটা হচ্ছে যারা নাকি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিবে ওদের জন্য। আমাদের ব্যাচ রিস্টার্ট। প্রত্যেক বছরে যেটা হয় যে একটার পর একটা ব্যাচ এইচএসসি পরীক্ষা দেয়, অ্যাডমিশন টেস্টের জার্নি শুরু হয়। মোরলেস সবাই অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করতে থাকে। অনেকেরই বেশ কিছু ভুল ত্রুটি থাকে, আবার অনেকেরই দেখা যায় যে ভাগ্যের কারণে হোক বা যে কোনো একটা প্রবলেমের কারণে হোক প্রথমবারে চান্স হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় একটা বড় অংশ যেহেতু চান্স হয় নাই, ওরা দেখা যায় প্রাইভেটে চলে যায়, বা অনেকে হচ্ছে একটু ওয়েট করে যে এখন আমি কি করতে পারি। অনেকে আছে সাত কলেজ হোক বা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক এগুলোর দিকে চলে যেতে থাকে। বাট আলটিমেটলি পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা অনেকের মধ্যেই শেষ পর্যন্ত রয়ে যায় যে ইস, যদি হওয়া যেত। আবার আরেকটা বড় ব্যাপার যেটা অ্যাকচুয়ালি ভেরি রং, এটা হয় সামাজিকভাবে আর কি, যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে এনারা খুবই খোঁচাখুচি করতে থাকে। এটা আমি নিজে জানি, আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি আর কি, যে যদি কোনো কারণে মনে করো আমার কোনো একটা কাজিন চান্স পায় নাই হয়তো বা পাবলিক ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে বাকি আত্মীয় স্বজনরা হয়তো বা ইচ্ছা করে না, বাট মানে অটোমেটিকলি এমন কিছু কথা বলে বসে যে আচ্ছা অমুকের তো হয়ে গেল, তমুকের তো হইলো না, তুমি কি করলা বা কেমনে পরে কি করবা, নানান রকমের মানে যন্ত্রণা আর কি। ওকে, যার চান্স হচ্ছে তার তো আলহামদুলিল্লাহ, সে তো সবাইকে বলে বলে জানাবেই। এখন যে এখনো জানায় নাই এটা তো সবার নিজেরই বুঝে নিতে হবে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আমরা মানে খুব বেশি রকমের ফেস করি। তো যেই বাচ্চাটা হয়তো বা অনেক পড়াশোনা করেছে, হয়তো বা কিছু সিলি মিস্টেকের কারণে, ক্যালকুলেশন এররের কারণে, অথবা অসুস্থ ছিল, বা যে কোনো ফ্যামিলি প্রবলেম, যে কোনো প্রবলেম হইতে পারে, বা হইতে পারে পড়াশোনা একটু কম করেছে, ও বুঝতে পারে না আসলে স্ট্র্যাটেজি কীরকম। নানান কারণে যে বাচ্চাটা চান্স পাচ্ছে না, ওরও তো আসলে দ্বিতীয় একটা চান্স দরকার। তো দেখা যায় বাংলাদেশের মেজরিটি ইউনিভার্সিটিগুলা সেকেন্ড টাইম প্রিপারেশন বা সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট নেয়। ঢাকা ভার্সিটি আর দুই একটা হাতে গোনা টুকটাক ভার্সিটি ছাড়া ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেকেন্ড টাইম। তো সেক্ষেত্রে মন একটু খারাপ এবং কনফিডেন্স লেভেল একটু ডাউন থাকে, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত, যারা নাকি আত্মীয় স্বজনরা আছে এনারা খুব প্রেশারাইজ করতে থাকে, কোথায় ভর্তি হচ্ছে, প্রাইভেটে ভর্তি হলে কিনা, সেকেন্ড টাইম পরীক্ষা, মানে ভাই এত কিছু তো বলতে ইচ্ছা করে না, স্বাভাবিক, মানে চান্স হইলে না জানাবো আর কি, এত কি ডিস্টারবেন্স। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর থেকে কেমন উত্তরণ পাইতে পারো সেইগুলো জানাবো আজকে লঞ্চিং লাইভে। এরপরে আমাদের এই ব্যাচ রিস্টার্ট, এইখানে আমরা কিভাবে কি পরিচালনা করব, এবং ঠিক কোন কোন ফিচারগুলো আমি তোমাকে এখানে, কোন কোন সার্ভিসগুলো আমি তোমাকে এখানে দিব, যেগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ এইবারের মতো বেস্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা সেকেন্ড টাইমের জন্য, এবং টপ রেজাল্ট কেমনে ধরতে পারবা সেগুলো আমি তোমাকে এই ভিডিওতে শিখিয়ে দেব। তো ফার্স্টেই আমরা কিছু স্পেশাল টিপস নিয়ে আলোচনা করব। দেখা যায় মেজরিটি ক্ষেত্রে টিচাররা ফার্স্ট টাইমারদেরকে নিয়েই বিজি থাকেন, বিকজ ফার্স্ট টাইমার স্টুডেন্টরা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, অনেক রকমের মানে ওরা খুব উৎসাহী আর কি পড়াশোনার জন্য। এখন গত কয়েক সপ্তাহ ধরে মানে এই যে কুরবানি ঈদের আগ থেকেই আর কি ইনবক্সে ভাই মানে সেকেন্ড টাইমার স্টুডেন্টরা আমাকে, আমি নাইলে টার্গেটই ছিল না এখন সেকেন্ড টাইমের কোনো ব্যাচ আনা, টু বি ভেরি অনেস্ট। মানে আমি প্রচণ্ড প্রেশারে আছি, ওকে বুঝতেই পারছো। সো আমার কোনো ইচ্ছাই ছিল না, বাট দেখলাম যে আচ্ছা ঠিক আছে, বড় একটা অংশই আমাকে ধরো বলছে আর কি যে সেকেন্ড টাইমে একটা ব্যাচ আনেন ভাই, একটু হেল্প হয়, জীবন যদি পাল্টাইতে পারি ভাই চেষ্টা করবো, আপনি একটু সাথে থাকেন। পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, কয়েকটা মানুষের লাইফ যদি চেঞ্জ হতে পারে, পাশে যদি থাকতে পারি, হয়তো বা শেষ বয়সে গেলেও আমাকে একটু টুকটাক মনে রাখবে, দোয়া করবে না আর কি। যাই হোক, তো এই ব্যাচ রিস্টার্ট আমরা কিভাবে কি করব, কিভাবে কি সার্ভিস দিব সেটাও জানাবো আজকের ভিডিওতে। তাহলে প্রথমে আসি যে টিপসগুলো কী কী সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখো যে তোমরা অলরেডি একবার প্রিপারেশন নিয়ে আসছো, তাই না বলো? অলরেডি কিন্তু কম হোক বেশি হোক প্রিপারেশন নিয়ে আসছো। এমন হইতে পারে অনেকে মেডিকেলের জন্য ছিল, ওরা মেডিকেলে এত বেশি মনোযোগী ছিল যে ম্যাথ ফিজিক্সের দিকে খুব একটা মনোযোগ দিতে পারো নাই, বা ওরকম টার্গেট করে পড়তে পারো নাই, কারণ বায়োলজিতেই অনেক পড়া থাকে মেডিকেলের জন্য, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, সাধারণ জ্ঞান, মানে দুনিয়ার পড়া। তাহলে এইটা একটা বড় অংশ মেডিকেলের স্টুডেন্টরা।
তোমরা হয়তো বা আবারও মেডিকেল সেকেন্ড টাইম দিবা, বাট এখন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, যদি আমি সেকেন্ড টাইমে কোনো ভার্সিটিতে ভালো মতন চান্স পাই সেটাও আমি নিব। তোমাদের মধ্যে এরকম ইচ্ছা আছে আমি জানি। তাহলে একটা ক্যাটাগরি হচ্ছে যারা মেডিকেলের স্টুডেন্ট, ম্যাথ ফিজিক্স কম পারো, ওদের জন্য একটু গাইডলাইন দেবো। আরেকটা দল হচ্ছে যে আমি ফার্স্টে পড়েছি বাট স্ট্র্যাটেজি ভুল ছিল, বা হচ্ছে আমার ভাগ্যও খারাপ ছিল, বা যে কোনো কারণেই হোক চান্সটা হয়নি। তো আমি ওভারঅল এখন বলে দিচ্ছি যে তোমরা মেজরিটির ক্ষেত্রে দেখা গেছে যে এর আগে একবার অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছো, এখন দ্বিতীয়বার হয়তো বা নিবা বা নিবা না, এরকম একটা অবস্থা। খেয়াল করো তোমাদের মনে এখন যে চিন্তাটা আসবে যে আচ্ছা আগে তো আমি মাহির ভাইয়ার কাছে হোক বা অন্য কোনো টিচারের কাছে হোক ম্যাথ ক্লাস তো আমি একবার করেছি বা মোটামুটি তো দেখেছি, এখন কি সব ক্লাস দেখবো কিনা, বা এখন কি ক্লাসগুলো করা উচিত কিনা, যে কোনো কোর্সেই হোক, মানে ক্লাস করা উচিত কিনা, একবার তো আমি করেছি আগে। তাদের জন্য বলবো যে ইয়েস, তুমি যদিও আগে একবার করা থাকে তারপরেও এখন ফুল টপ টু বটম, মানে তুমি পারো, এরপরেও দেখবা টপ টু বটম ধীরে ধীরে দেখবা, 1x স্পিডে দেখবা, 1.25 আর 1.5 এগুলো করবা না, 2x স্পিড করবা না, 1x স্পিডেই দেখবা, ফুল ক্লাসেই দেখবা, বুঝছো, এবং সব কিছুই দেখবা। ওকে, তাহলে একটা ব্যাপার কি যে আগে তুমি একবার পড়ে থাকলেও, ধরো তুমি ফিজিক্স আগে একবার কোথাও কোর্স করেছো, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে এখন, আবারও টপ টু বটম ফুল ক্লাসই দেখবা তুমি এখন, বুঝছো, সম্পূর্ণ ক্লাসই তুমি দেখবা, কিছু বাদ দিবা না আর কি, টপ টু বটম দেখবা। তোমাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা 25 ব্যাচের সাথে পরীক্ষা দিচ্ছ। 25 ব্যাচ এইচএসসি শেষ করবে, দেখা গেছে যে শুরুই করবে এখন এই মাসের লাস্টে, বলা যায় যে জুলাই মাসে শুরু হচ্ছে, অলমোস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বরের লাস্টের দিকে যায় ওদের এইচএসসি পরীক্ষা শেষ, আর তোমার সেপ্টেম্বরের লাস্টের দিকে যায় ম্যাথ কোর্সই শেষ। তুমি বুঝতে পারছো? সো তুমি ওদের চাইতে অলমোস্ট 2.5 মাসের মতো আগায় থাকবা, 2.5 মাসের মতো, তুমি ওদের চাইতে অলমোস্ট 2.5 মাসের মতো আগায় থাকবা। ওকে, এইটা একটা বড় অ্যাডভান্টেজ তোমার জন্য। এবং এই যে 2.5 মাস তুমি আগায় রইলা, ওদের সাথেই তো কম্পিটিশন, তোমাকে এই 2.5 মাসটা অনেক বেশি হেল্প করবে, তুমি প্র্যাকটিস সামনে বেশি করতে পারবা। এবং আমরা প্রচুর পরিমাণে মডেল টেস্ট রেখেছি, প্রচুর পরিমাণে, মানে পরীক্ষা দিতে দিতে প্রশ্ন ব্যাংক তোমাকে মুখস্থ করে ফেলা হবে ইনশাল্লাহ, মানে এত বেশি পরিমাণে পরীক্ষা নেওয়া হবে, বুঝছো? আচ্ছা, তাইলে তোমার যে এই অতিরিক্ত 2.5 মাস তুমি অ্যাডভান্টেজটা পাচ্ছ, এইটা কাজে লাগাইতে হবে ভাই। তোমাদের মধ্যে অনেকেরই চিন্তা হবে যে আচ্ছা পরীক্ষা তো দেবে 25-এর সাথে, 25 তো মাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আচ্ছা একটু ঢিলামি দিয়ে পড়ি, বাট ন, শুরুতে এই ঢিলামিটা দেওয়া যাবে না, বুঝছো, শুরুতে এই ঢিলামিটা দেওয়া যাবে না, শুরুতে এই ঢিলামিটা দেওয়া যাবে না। তাহলে আমি যদি একটু স্টেপগুলো ক্লিয়ার করে বলি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যে তোমার 2.5 মাসের অ্যাডভান্টেজ, 2.5 মাসের যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা কাজে লাগাবা, ঢিলামি দিবা না, প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তোমার আত্মীয় স্বজনদের যে ডিস্টারবেন্সটা, যে আমার ভাগ্নির মেয়ে তো চান্স পেয়ে গেছে, আমার তালইয়ের শ্বশুরের ছেলে তো চান্স পেয়ে গেছে, তুমি কই চান্স পেলা বাবা, তুমি কই চান্স পেলা মা, এরকম যে ডিস্টার্বগুলো করে, এনাদেরকে তুমি মুখের কথা দিয়ে থামাইতে পারবা না, এনাদেরকে থামাইতে হবে সফলতা দিয়ে, চান্স পায়া দেখাইতে হবে। তুমি নেক্সট কয়েক মাসের জন্য ভান ধরবা, ভান, যে তুমি কিছু পারো না, তুমি কিছু পড়ো না, তুমি বাদ, এরকম একটা ভান ধরবা তাদের সামনে। তারা বিভিন্ন কথাবার্তা তোমাকে বলবে, তুমি ওগুলো গিলবা মনে মনে, মনে রাখবা, দরকার পড়লে তারা বাসার থেকে চলে গেলে নোট করে রাখবা যে এত তারিখে এতটার সময় আমাকে এই কথা বলেছে, বুঝছো, নোট করে রাখবা। এবং যখন পড়তে ইচ্ছা করবে না তখন এই নোট খাতাটা বাইর করে দেখবা যে কোন আত্মীয় কোন তারিখে কয়টা বাজে কি কথা বলেছে তোমাকে, ওনার জবাব দিতে হবে। ওনাকে কি জবাব দিবা চান্স পাওয়ার পরে, দরকার পড়লে ছোট 2টা কিওয়ার্ডের মধ্যে লেখা রাখবা, চান্স পাওয়ার পরে নোট খাতা দেখে দেখে আপনি আমাকে এই তারিখে এটা বলেছিলেন, এই দেখেন, তারপরে কিওয়ার্ড পড়ে শোনায় দিবা, বুঝছো। এমনি এমনি সফলতা দিয়ে দেখাইতে হয়। তুমি এখন মুখের কথা দিয়ে থেকে থামাইতে পারবে না, থামাইতে গেলে ওরা আরো দুই একটা দূর আত্মীয় নিয়ে আসবে যারা চান্স পেয়েছে, তখন তোমারই খারাপ লাগবে। এবং এটা বাস্তব ভাই, এটা আমি জানি, এটা আমি জানি, মানে সেকেন্ড টাইমারদের যে কী কষ্ট হয় এটা আমি জানি, এটা খুবই বাস্তব ব্যাপার, খুবই ডিস্টার্ব করে, খুবই ডিস্টার্ব করে, বুঝছো, খুবই ডিস্টার্ব করে। ওনাদেরকে সফলতা দিয়ে দেখাইতে হয়, বুঝছো, আর ভান ধরতে হয় ওনাদের সামনে তুমি কিচ্ছু পারো না, তুমি কিচ্ছু জানো না। ওকে, এই ভান ধরবা, তাদেরকে সফলতা দিয়ে দেখাবা। ওকে, তাহলে জবাব হবে সফলতায়, খাতায় লিখো এটা। আচ্ছা, পরের পয়েন্ট,
একটা বড় অংশ আছে যারা চান্স পাও নাই ফার্স্ট টাইমে, এবং বন্ধু বান্ধবের প্রেসারে হোক, আত্মীয় স্বজনের প্রেসারে, আব্বু আম্মুর প্রেসারে, মানে তুমি এখন এমন পরিমাণে কনফিডেন্স তোমার কমে গেছে যে তোমার কাছে মনে হয় যে আচ্ছা কোনো মতে একটা পাবলিকে চান্স পাইলেই মনে হয় হইল, তোমার কাছে এটা মনে হইতে পারে। বাট একটা ব্যাপার জেনে রাখো, জিনিসটা এরকম, মানে তুমি যদি মনে করো 5 নাম্বার ইউনিভার্সিটি টার্গেট করো, হয়তো বা তোমার 6-7 ইজিলি চলে আসবে, 5 নাম্বারটা কষ্ট করে তুমি পেয়ে যাবা। তুমি যদি 2 নাম্বার ইউনিভার্সিটি টার্গেট করো, তোমার হয়তো বা 4-5 ইজিলি চলে আসবে, 2 নাম্বার বা 3 নাম্বার পাইতে কষ্ট করে করতে হবে। মানে স্বাভাবিকভাবেই তুমি যদি ক টার্গেট করে আগাও, খ গ ইজিলি পাওয়া যায়, ক টার্গেট করে কই পাওয়াটা কষ্টকর। এই জন্য টার্গেটটা একটু উপরের দিকে করতে হয় সবসময়, বুঝছো? কোনো মতে চান্স পাবো এই টার্গেট করে পড়া যাবে না, পড়তে হবে হচ্ছে একদম টপ টার্গেট করে। এবং টপ ভার্সিটিগুলোয় টপ সাবজেক্টগুলো পাওয়াটা অ্যাকচুয়ালি পসিবল, বিকজ তুমি সেকেন্ড টাইমার হিসাবে তোমার যে 10 নাম্বার কাটে বা যে টুকটাক নাম্বার কাটে, এটা কিন্তু ওই MISTR সাস্ট এগুলো জায়গাতেই কাটে। গুচ্ছে নাম্বার কাটে, এগ্রিতে নাম্বার কাটে, জাহাঙ্গীরনগরে নাম্বার কাটে, বিউপিতে নাম্বার কাটে, রাজশাহীতে নাম্বার কাটে, রাজশাহীতে মনে নেই আমার, বাদ বাকি মানে ওগুলো নাম্বার কাটে, বলো নাম্বার কাটে না কিন্তু। তাহলে খেয়াল করে দেখো, যদি তোমার নাম্বার না কাটে, তুমি যদি ফার্স্ট টাইমারদের চাইতে 2.5 মাস বেশি পাও, তাহলে এটা কি তোমার গুরু দায়িত্ব না, মানে একদম ফরজ টাইপের দায়িত্ব না এটা, যে টপ 100-এ ঢোকা উচিত কিনা বলো? এবং তুমি মনে আছে কি না যে 2-1 বছর আগেই তো মনে হয় মেডিকেলের যে ফার্স্ট হইলো ওই তো সেকেন্ড টাইমার ছিল। এবং তুমি যদি মানে প্রত্যেক বছরের অ্যানালাইসিসটা দেখো, দেখবা টপ 10 বা টপ 20-র মধ্যে 1-2 জন হইলেও সেকেন্ড টাইমে ঢুকে যায়। কই থেকে জানি চলে আসে ওরা কেমনে ঢুকেছে? তোমার মতোই তো ছিল, ফার্স্ট টাইমে তো চান্স পায় নাই, তাহলে কেমনে আসলো? বুঝতে পারছো? সো এইটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার যে একদম টপ 100-এ ঢোকা যায়। এবং টার্গেট ওই শেষের দিকে কোনো মতে ঢুকবো, কোনো মতে চান্স হবে, এগুলো টার্গেট করলে তোমার চান্স হবে না, এগুলো টার্গেট করলে শেষের দিকে হবে না। টার্গেট করবা টপ 100, খুব খারাপ পরীক্ষা দিলে টপ 200-ও তো হবে, টপ 500 হলেও তো হবে, চলবে তো আপাতত নাকি? ওই আত্মীয়টাকে যে নাকি তোমাকে ডিস্টার্ব করেছিল নোট খাতা দেখে বোকা দিতে পারবো তো? সো এটা লেখো যে টার্গেট করতে হবে টপ 100, টার্গেট পজিশন হবে টপ 100, টপ 100 টার্গেট করে আগাইতে হবে, বুঝছো? টপ 100 টার্গেট করে আগাইতে হবে। দেখি তোমরা কমেন্ট করো কে কে এরকম টার্গেট করতে পারছো। তোমাদের কমেন্ট দেখি নেই এখনো, তোমাদের কমেন্ট দেখি। ওয়েট আ মিনিট, কি তোমাদের টার্গেট? এই যে তোমরা যে আমাকে দিয়ে কোর্স লঞ্চ করাইলা, এখন যে এই যে নেক্সট 2-3টা মাস আমাকে দিয়ে খাটাবা, কি তোমাদের টার্গেট আমি দেখতে চাই। এই সাউন্ড ক্লিয়ার শোনা যায় তো নাকি? তোমাদের কমেন্ট দেখি নেই এখন। ওকে, ঠিক আছে। মানে হ্যাঁ, যে রাসেল বলেছে যে শাস্ত্রীয় নাম্বার নাকি কাটেন, আমি ঠিক মুখস্থ নেই এতগুলো ভার্সিটি, মানে যাই হোক তুমি বুঝতে পারছো তো, নাম্বার কিন্তু মেজরিটি জায়গায় কাটেই না, ফার্স্ট টাইমার যা সেকেন্ড টাইমার হতা। তুমি যদি হচ্ছে 2.5 মাস বেশি পাও, তাহলে তুমি শেষ দিকে টার্গেট কেন করবা? বুঝো নাই? তাহলে এই হলো বিষয় আর কি, বুঝছো? এই হলো বিষয়, টার্গেট করতে হবে একদম শুরুর দিকে, টার্গেট করতে হবে একদম শুরুর দিকে আর কি, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার যেটা, অনেকে হচ্ছে অনেক কিছু বাদ দিয়ে পড়ো, বাদ বেশি একটা দিবা না, বাদ দেওয়া যাবে না। যাই টার্গেট করছো ফুল টু ফুল পড়ার চেষ্টা করবা, বুঝছো? এই ক্ষেত্রে আমাদের যে লেকচারটা আছে, লেকচারগুলা প্লাস যে প্র্যাকটিস শিটগুলা, এই 2টা জিনিস করলেই এক একটা অধ্যায়ের জন্য ইনশাল্লাহ এনাফ। মানে এই ম্যাথগুলোই দেখে যাও, তোমার টপ 100-এর জন্য যথেষ্ট ম্যাথ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? অনেক এলোমেলো প্র্যাকটিস করতে হবে না, অনেক বই অনেক খাতা খাইতে তুমি জ্ঞানী বাবা দরবেশ হয়ে যাচ্ছ। যত কম জিনিসের উপরে প্রিপারেশন নিবা, সেগুলো তত বেশি মনে থাকবে এবং তত বেশি বার রিভিশন করতে পারবা। ফার্স্ট টাইমে যখন চান্স হয় না, এটার কারণ এই না যে তুমি ম্যাথগুলো পারো না, এটার কারণ এই না যে তুমি জিনিসগুলো বুঝো না, তা না, কিন্তু টাইমের মধ্যে তোমার শেষ হয় না। বাকিরা যেখানে একটা অঙ্ক হয়তো বা 20-30 সেকেন্ডে দেখায় ফেলে, তোমার হয়তো বা সেটা 40 সেকেন্ড লাগে। এই যে 10 সেকেন্ডের গ্যাপটা, এই গ্যাপটাই সমস্যা, এবং এটা রিয়ালিটি। যারা চান্স পাচ্ছে না ওরা একদম যে মানে গণ্ডমূর্খ, পারে না কিছু, ভাই তা না, ওরাও বহুত কিছু পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা ভালো মতন চান্স পাচ্ছে এদের চেয়ে বেশি ট্যালেন্টেড, এদের চেয়ে বেশি কনসেপ্ট জানে, বাট টাইমের মধ্যে শেষ করে আসতে পারে নাই।
কোনো একটা জিনিস, কোনো একটা অঙ্ক আসলেও এত রকমের চিন্তা শুরু করে, দেখা যায় যে অরিজিনাল দিকে যাইতে পারে নাই, বিভিন্ন চিন্তার জালে 10-20 সেকেন্ড বেশি লেগে গেছে নর্মালের চাইতে, অথচ ওর বেটার চিন্তা করছিল, বাট অনেক কঠিন করে চিন্তা করছিল। সো চিন্তাগুলোকে সহজ বানাইতে হবে, এই জন্য প্রিপারেশন নিতে হবে প্রিসাইজ জিনিসের উপরে, বুঝছো? তাহলে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে, জাস্ট কেবলমাত্র লেকচার করবা আর প্র্যাকটিস শিট করবা, এই দুইটা জিনিস করবা, তাইলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওভারঅল এই সব বিষয়গুলো খেয়াল রাখবা। আর সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছো শেষ পর্যন্ত অনেক পড়াশোনা করেছো ঠিকই, বাট পরীক্ষা দাও নাই, মডেল টেস্ট খুব একটা দাও নাই। পরীক্ষার জন্য যে একটা প্রিপারেশন না, পরীক্ষার হলে বসে বা পরীক্ষা তুমি ব্রেন ক্যালকুলেশন করছো, ব্রেন স্টর্মিং করছো, তুমি মানে টেনশনে আছো, এই যে পরীক্ষা দেওয়া, পরীক্ষার জন্য পড়াশোনা করা, পরীক্ষা শেষে ভুল কি কি হইলো সমাধানটা দেখা, ওইখানে কোন কোন অঙ্কে কেমনে কেমনে করলে ভালো হইতো সেটা সলিউশনটা পড়ে নেওয়া, সেটা বাসায় আরেকবার নিজে আরেকবার রিভিশন এক্সাম দেওয়া, এই যে বিষয়গুলো এক্সামের জায়গায় অনেকে ভুল করো, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারো, এই সমস্ত বিষয়গুলো তোমার যদি ভালো মতন মানে ফোকাসে রেখে পড়াশোনাটা করতে পারো নেক্সট কয়েকটা মাস, ভাই খুব ভালো মতন প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবা তুমি ফার্স্ট টাইমাররা যখন মাত্র যে এইচএসসি পরীক্ষা শেষ হইলো, অতদিনে তোমার সিলেবাস শেষ, এটা ম্যাথ মানে কোর্স করাই শেষ, ওরা তখন নতুন নতুন পড়বে আর তুমি তখন হচ্ছে প্র্যাকটিস করবা ধুমসে। ওরা প্র্যাকটিস করবে 1 মাস, তুমি প্র্যাকটিস করবে 4 মাস লাগায়, 4 গুণ প্র্যাকটিস। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। এইটা যদি ফোকাসে রেখে পড়তে পারো, তোমার ইনশাল্লাহ টেনশন ফ্রি লাইফ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে আমাদের কি টার্গেট, আমরা কোন টাইম ফ্রেমে কাজগুলো করব। হাতে কোনো 2-1টা জায়গায় যেটা দেখা যায় যে মাঝে মধ্যে তোমার শর্ট সিলেবাসের বাইরের থেকেও 2-1টা টুকটাক কোয়েশ্চেন দিয়ে আসে, 2-1টা টুকটাক কোয়েশ্চেন চলে আসে, আমরা ওগুলোর দিকে এবার ফোকাস করছি। তো আমরা টোটাল প্ল্যানিংটা করেছি যে ক্লাসগুলোর প্ল্যানিং করেছি 3 মাস লাগায়। এর মধ্যে প্রথম যে 2.5 মাস, এই প্রথম 2.5 মাস আমাদের টার্গেট হচ্ছে শর্ট সিলেবাসের অংশটা, প্রথম 2.5 মাস। ওকে, ফার্স্ট 2.5 মান্থ আমি রুটিন দেখাই দিব। এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস প্রিপারেশন। প্রথম 2.5 মাস হচ্ছে আমাদের শর্ট সিলেবাস প্রিপারেশন হবে। এরপরে দ্বিতীয় 2.5 মাস যেটা, বা সেকেন্ড 15 দিন, এটা যাবে আমাদের আউট শর্ট সিলেবাস, যেটা নেক্সট 15 দিন। আর ফাইনালি এই টাইমে এসে হবে আমাদের মডেল টেস্ট। লাস্ট পুরো 1 মাস লাগাই আমরা, মানে পরীক্ষা দেওয়া, বললাম না প্রশ্ন শুদ্ধ তোমার মুখস্থ হয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা। লাস্ট 1 মান্থ তোমার হচ্ছে এক্সাম। এইটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যানিংটা, টোটাল প্ল্যানিংটা। আমরা ইনশাল্লাহ জুলাই মাসের 1 তারিখে, অর্থাৎ সামনের মাসের প্রথম দিন থেকে ক্লাস শুরু করে দেব। এইটা 2.5 মাস যাবৎ চলবে। টোটাল 26টা লেকচার থাকবে শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর উপরে, 26টা লেকচার, 26টা নিখাত লেকচার, 26টা লেকচার থাকবে শর্ট সিলেবাসের উপরে। এরপরে 7টা লেকচার থাকবে শর্টের বাইরের যে অধ্যায়গুলো সেগুলোর উপরে। ওইখানে এমন সেটআপে এমন কিছু জিনিসে দেখায় দেওয়া হবে, যদি বাই এনি চান্স শর্টের বাইরে 2-1টা প্রশ্নও চলে আসে, তাও যাতে লেকচারের বাইরে মিস না যায়। যেহেতু তোমাদের হাতে সময় আছে, তোমরা ফার্স্ট টাইমারদের চাইতে 2.5 মাস বেশি অ্যাডভান্টেজে আছো। আমি মনে করি এই 7টা লেকচার, টোটাল এই 15টা দিন ইনভেস্ট করা উচিত শর্টের বাইরে। 2-1টা জায়গায় টুকটাক তো তোমরা জানোই যে শর্টের বাইরের প্রশ্ন চলে আসে, সেই জায়গাতে স্বাভাবিকভাবেই ফার্স্ট টাইমারদের চাইতে অ্যাডভান্টেজ পাবা। এটা তো মানে শিওরই, বুঝতেই পারছো। ফার্স্ট টাইমাররা দেখা যাবে শেষ টাইমে এইচএসসি পরীক্ষা হওয়ার পরে কোর্স শুরু করবে, বড় একটা অংশ ইঞ্জিনিয়ারিং কোর্স করতে থাকবে, বড় একটা অংশ মেডিকেল কোর্স করতে থাকবে, টুকটাক একটা অংশ ভার্সিটি পড়বে। ইঞ্জিনিয়াররা চান্স না পেয়ে কনফিডেন্স লো হয়ে আবার ভার্সিটিতে ভর্তি হবে। মেডিকেলের ওরা একটা পর্যায়ে বুঝবে মেডিকেলে হবে না, আবার ভার্সিটিতে ভর্তি হবে, ওরা আরও 1-1.5 মাস পিছিয়ে যাবে গিয়ে। মানে তুমি খালি 2.5 মাস না, কোনো কোনো ক্ষেত্রে তুমি 3-4 মাস অ্যাডভান্টেজে আছো। তোমার হাতে দিলে সময় আছে, এই 15টা দিন কাজে লাগাও। এখানে 15টা দিন কাজে লাগাও। এটা রিস্ক নিলা তুমি, 15 দিনের রিস্ক। কত টাইমই তো নষ্ট করেছো, ঈদের মধ্যেই তো 15 দিন উল্টায় ফেলেছ, নাই হাওয়া 15 দিন।
এখানে এই 15টা দিন তুমি রিস্ক নাও, এই রিস্কটা তোমাকে পরে হেল্প করবে। বললামই তো, যদি 2টা কোয়েশ্চেন আসে শর্টের বাইরের থেকে, 3টা কোয়েশ্চেন যদি শর্টের বাইরের থেকে আসে, তুমি বুঝতে পারছো পজিশন কয়শো আগাবে, তুমি বুঝতে পারছো। সো এই 15 দিনের রিস্কটা নিবা। আর এরপরে আমাদের যে ফাইনাল যে মডেল টেস্টগুলো, সেগুলো খুব ভালো মতন ফলো করবা। আমরা এখানে প্রত্যেকটা লেকচার বা প্রত্যেকটা অধ্যায় পরে পরেই মডেল টেস্ট নিতে থাকবো, বাট এগুলো হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, একদম মানে ভর্তি পরীক্ষার অনুরূপ। ওকে, আর আমাদের এই যে ব্যাচ রিস্টার্ট, এই ব্যাচ রিস্টার্টে যতগুলো ইউনিভার্সিটি আছে, আমি একটু লিখেই নিয়ে আসছি তোমাকে বলি, জাহাঙ্গীরনগর, অ্যাগ্রি, গুচ্ছ, আরইউ, বিউপি, মানে এই যে যতগুলো ভার্সিটি স্টাইলে যেগুলো পরীক্ষা হয়, ভার্সিটি স্টাইলে যেসব জায়গাতে পরীক্ষা হয়, সবগুলার সেকেন্ড টাইমারই আমরা কভার করছি ইনশাল্লাহ। বুঝছো, যেখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা হয় সবগুলোরই সেকেন্ড টাইমার আমরা কভার করছি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন আমি তোমাদেরকে একটু রুটিনটা দেখাই দিই যে এক একটা ব্যাচের রুটিন কীরকম হচ্ছে। রুটিন দেখার পরে আমরা হচ্ছে যে ক্লাসগুলো কেমনে কী হবে, ক্লাসগুলো কোথায় করবা, সেগুলোর ফ্লো কীরকম সব দেখাই দেবো। আগে রুটিনটা দেখো, তাহলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা মনে করো জাস্ট সাপোজ যে ম্যাট্রিক্স দিয়ে আমাদের কোর্সটা শুরু হবে 1 তারিখ ইনশাল্লাহ, ম্যাট্রিক্সের ক্লাস সকালবেলা 7টা বা 9টা এরকম, মানে 7টা থেকে 9টা এরকম টাইমে তোমাকে ম্যাট্রিক্সের উপরে ইউটিউবে একটা নিখাত ভিডিও দিয়ে দেওয়া হবে। কীরকম কী ভিডিও আমি বলে দিব, ওইটা শুধুমাত্র প্রাইভেট গ্রুপেই থাকবে। আচ্ছা, ম্যাট্রিক্স লেকচার 1 তোমাকে দেওয়া হইলো। এরপরে একদিন গ্যাপ, মানে 1 তারিখ তো পাইলা সকালবেলা, 1 তারিখ পুরোটা পাচ্ছ তুমি এটা পড়ার জন্য, 2 তারিখ পুরোটা পাচ্ছ তুমি এটা নিয়ে পড়াশোনা করার জন্য। বুঝছো, মানে ওভারঅল এই দিন আর পরের 2 তারিখ তোমার 2 দিন হাতে টাইম। 2 দিনের মধ্যে যে কোনো টাইমে যখন তোমার সুবিধা হয় তুমি ওই লেকচারটা দেখে শেষ করবা। এক একটা লেকচার আনুমানিক ধরো 1.5 থেকে 2.5 ঘন্টার মতো, সর্বোচ্চ 2.5 ঘন্টা, আর কি 2.5 ঘন্টাও না, ম্যাক্সিমামই 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা এরকম। আচ্ছা, প্রত্যেকটা লেকচারই একদম জিরো লেভেলের বেসিক থেকে স্টার্ট হবে। মানে তুমি যদি একদম ইন্টারে মনে করো কোনো একটা অধ্যায় করো নাই, জাস্ট সাপোজ যে ত্রিকোণমিতি তুমি করো নাই, মনে করো তুমি অন্তরীকরণ তেমন পারো না, তুমি যোগজীকরণ পারো না, তুমি স্থিতিবিদ্যা পারো না, তুমি গতিবিদ্যা পারো না, তোমার কনিক ভালো না, তুমি ইন্টারে পড়োই নাই কনিক, কনিক কিচ্ছু পারো না, তুমি মনে করো হচ্ছে গিয়ে সরল লেখা একদমই পারো না, বাজে অবস্থা, বৃত্ত তুমি ধরোই নেই, মানে একদম ইন্টারেও পড়ো না, এইচএসসিতে পড়োই নেই, স্কুলের পরে তুমি সরল লেখা প্রথম পড়ছো, মনে করো এই অবস্থা, স্কুল পাস করে আসছো, বৃত্ত প্রথম পড়ছো তুমি, এই অবস্থা। তাও যাতে একদম টপ 100 লেভেলের প্রিপারেশন হয়ে যায়, সেই রকম করে এইসব লেকচারগুলো তোমাকে দেওয়া হবে। বুঝছো, সেরকম করে দেওয়া হবে। আচ্ছা, তো এগুলো একদম ডিটেল লেকচার এবং খুব হাইলি এডিটেড থাকবে, হাইলি এডিটেড, মানে একটা মিনিটও নষ্ট নাই ইনশাল্লাহ, এরকম মানে একদম ফুল পারফেক্টলি এডিটেড থাকবে। বুঝছো, নর্মালি লাইভ ক্লাসে যেটা হয় যে আসছি, সাউন্ড ঠিক আছে কিনা বলো, অডিও ভিডিও দেখতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এগুলো করতে করতে তো 10 মিনিট শেষ। তারপরে আবার দেখতে পারে ভাই ব্রেক ব্রেক ব্রেক, সাইডে প্লাস্টিক, এগুলো করতে করতে দিন শেষ হয়ে যায়। তারপর আবার প্রত্যেক কোয়েশনের পরে লিখতে টাইম দাও। তো ওই জন্য আমার যেটা মনে হয়েছে, টাইম যতভাবে তোমাদেরকে বাঁচায় দেওয়া যায়, ওকে, একদম নিখাত ধরো 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা এরকম টাইমের লেকচার, এবং এক একটা লেকচার তুমি কমপ্লিট করা মানে ওই টপিকের তোমার ফুল কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না, আগে না পড়লেও তুমি ইনশাল্লাহ বুঝবা। এইরকমভাবে সব রেডি করা। আচ্ছা, তাহলে মনে করো ম্যাট্রিক্সের 2টা লেকচার, তো প্রথমে একটা লেকচার দেওয়া হলো 2 দিন গ্যাপ, 1 তারিখ 2 তারিখ, তারপর আবার 3 তারিখে একটা লেকচার দেওয়া হলো। আচ্ছা, এখন এই 3 তারিখে তুমি পাচ্ছ, 4 তারিখে তুমি সারাদিন পাচ্ছ। 4 তারিখ রাত 10টার সময় ম্যাট্রিক্সের উপরে তোমার এক্সাম হবে। বুঝছো, ম্যাট্রিক্সের উপরে তোমার একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সাম হবে। তাহলে তুমি 2টা লেকচার ভালো মতন করলা, ম্যাট্রিক্সের উপরে এক্সাম দিলা, যারা টপ রেজাল্ট করবে ওদেরকে গিফট থাকবে, তারপরে হচ্ছে যারা নাকি গিফট ছাড়া কিন্তু ভালো করেছে, মানে একটু শেষের দিকে বা এরকম, ওদের একদম লিডার বোর্ড সহ দিয়ে দেওয়া হবে। তো এগুলো একদম এখানে তোমাদেরকে সার্ভিসগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, যদি তোমরা ভালো মতন পরীক্ষাগুলো দিতে থাকো তাহলে আমি গিফটগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের ত্রিকোণমিতির লেকচার 2টা সেমভাবে, যে 4 তারিখে পরীক্ষা দিলে আবার 5 তারিখ সকালবেলা ত্রিকোণমিতির লেকচার। ওকে, একদিন গ্যাপ, 7 তারিখে ত্রিকোণমিতির লেকচার 2, আবার তুমি হাতে আরেকদিন টাইম পাবা, যে 7 তারিখ পুরো দিন, 8 তারিখ পুরো দিন, 8 তারিখ রাত 10টায় তোমার ত্রিকোণমিতির উপরে পরীক্ষা, মানে তুমি 2 দিন করে টাইম পাবা একটা লেকচারের জন্য। বুঝতে পারছো, তোমার যখন ইচ্ছে 2 দিনের মধ্যে যখন তোমার 2টা ঘন্টা দয়া করে একটু সময় হয় তখন তুমি করে নিতে পারবা। জিনিসটা এরকম, মানে ফুল ফ্লেক্সিবল। এবং যেহেতু ডিরেক্টলি ইউটিউবে দেওয়া হবে, তুমি চাইলে ইউটিউবে ডাউনলোড করে রাখতে পারবা। তুমি ট্রেনে করে গ্রামে যাচ্ছ, তুমি ট্রেনের মধ্যে দেখতে পারবা, কোনো নেট লাগবে না। তুমি বাজারে গিয়েছো, বাজারে নেট আছে, ওখান থেকে ডাউনলোড করে রাখলা ইউটিউবে,
বুঝতে পারছো? এরকম করে সবগুলো অধ্যায় যাবে। লাইক এই যে ম্যাট্রিক্স, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, অন্তরীকরণের উপরে 3টা লেকচার। যেহেতু তোমরা জানো এটা একটু বড় বড় অধ্যায়, সেক্ষেত্রে 3টা লেকচার সেম স্টাইলে, যে 13 তারিখের পর একদিন গ্যাপ, 15 তারিখের পর একদিন গ্যাপ, তারপরে আবার 17 তারিখের পর একদিন গ্যাপ, 18 তারিখে রাতের বেলা এক্সাম। বুঝতে পারছো? সব কিছু এখানে এভাবে করে আগাচ্ছে, এভাবে করে আগাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে বলে দিই যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্ল্যানিংটা কীভাবে আমি গুছাচ্ছি। প্রথমত আমরা মাস্টার লেকচারগুলো দিব। এই মাস্টার লেকচারটা কীভাবে আসবে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। যেহেতু এই টাইমে সময় কম, আমি চাইলেও একদম ফুল রেকর্ড করে 2.5 মাসের মধ্যে সব কিছু যথাযথ উপায়ে দিতে পারবো না, এটা স্বাভাবিক, তোমরা বুঝো। এগুলো এক একটা ক্লাসের রেকর্ডিং মিনিমাম 2 দিন লাগে, 2 দিন সারা দিন রাত রেকর্ড করতে হয়, সিনেমার মতো আর কি, এগুলো দেখলেই বুঝতে পারবা। তো সেক্ষেত্রে ক্লাসের বড় একটা অংশ, মেজরিটি একটা অংশ আমি 24 ব্যাচের যে ভার্সিটি মাস্টার প্রোগ্রাম ওখান থেকে নিব। ওগুলোর একদম রিফাইন্ড ভার্সন থাকবে, মানে 24-এর কোনো কথা নেই, সব কিছু তোমারই কথা। কিছু কিছু অঙ্ক আমি বা ওইখান থেকে আমি কালেক্ট করব। এবং শুরুর দিকে যে গাইডলাইনটা এবং যদি নতুন নতুন যেসব প্রশ্নগুলো লাগবে ওইগুলো এখানে অতিরিক্ত আকারে অ্যাড হবে এবং সুন্দর মতো এডিট করে একদম রিফাইন্ড ভার্সনটা তোমাকে দেওয়া হবে। অর্থাৎ এগুলো হবে তোমার জন্য স্পেশালি ডিজাইন করা রিফাইন্ড ভার্সন, ঠিক আছে? এরকম করে এক একটা মাস্টার লেকচার, এবং সেগুলোর উপরে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ থাকবে। মনে করো একটা লেকচারের মধ্যে মনে করো 80টা অঙ্ক, তুমি মনে করো 15 নম্বর অঙ্কে যে আটকে গেলা, তুমি বুঝতে পারছো না, তুমি সুন্দর করে ওই পিডিএফটা পড়ছো, পিডিএফের মধ্যে ক্লিক করলে ডিরেক্টলি ভিডিও ওই 15 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। বুঝতে পারছো? মনে করো তোমার হাতে সময় কম, তুমি রিভিশন করছো পিডিএফ দেখে দেখে, তুমি 22 নম্বর অঙ্কটা বুঝো নাই, 22 নম্বর অঙ্কের নিচে একটা বাটন থাকবে, ওইখানে ক্লিক করলে ভিডিও ডিরেক্টলি 22 নম্বর অঙ্কের থেকে শুরু হবে। মানে রিভাইজ করার টাইমে তোমার কোনো সময়ই নষ্ট হবে না, বুঝলা? এরকম করে দেখা যাবে তোমার যদি আগে একবার লেকচারগুলো করা হয়ে যায়, দ্বিতীয়বার কখনো রিভিশন দিতে গেলে পুরো লেকচার তোমার করতেই হবে না, তুমি খালি ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা খুলে বসবা, হয়তো 2 ঘন্টার একটা লেকচার তোমার 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে ফুল লেকচার কভার। এইটা হচ্ছে ফিউচারিস্টিক সিস্টেম, ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ, ডিরেক্ট ভিডিওর ওইখান থেকে শুরু হবে। এবং ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটা করে কম্প্যাক্ট সাজেশন শিট দেব। এই সাজেশন শিটের মধ্যে হচ্ছে সেই সব ম্যাথগুলো থাকবে যেগুলো তুমি আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে বা আলাদাভাবে তুমি প্র্যাকটিস করতে পারবা। অতিরিক্ত কোনো কোয়েশ্চেন ব্যাংক বা বাজারে যেগুলো প্রচলিত বই না কিনলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। মানে লেকচারটা করবা আর আমাদের এই সাজেশন শিটটা করবা, দ্যাটস ইট, যথেষ্ট। আর এরপরে আমাদের মেগা এক্সামগুলো অ্যাটেন্ড করবা, এক্সামের যে সলভ শিটগুলো একদম সমাধান সহ সলভ শিট পাবা, এবং লিডার বোর্ডটাও তোমরা এখানে দেখতে পারবা। আর তাছাড়াও রেগুলার আমাদের জুম গাইডলাইন সেশনও হবে, তোমরা জুমে আমার সাথে 1-to-1 কথা বলতে পারবা ইনশাল্লাহ। আজান দিচ্ছে, একটু ব্রেক দিই, ব্রেকের পরে আমরা সামনে আগাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল আমার প্ল্যানিংটা, বুঝছো? প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এইভাবে করে, যদিও এইটা প্রত্যেক চ্যাপ্টারের অন্তর্ভুক্ত না, এই 5টা স্টাইলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে আঁকাবো, বুঝছো? তো এরকম করে তোমাদেরকে টোটাল শর্ট সিলেবাসের উপরে 26টা ভিডিও দেওয়া হবে। শর্ট সিলেবাসের উপরে 26টা ভিডিও দেওয়া হবে। শর্টের বাইরেগুলো যেহেতু হয়তো অনেকে করবা বা করবা না, সেক্ষেত্রে এটা আমি পুরোনো ব্যাচের ডিরেক্ট ভিডিও দিয়ে রাখবো তোমাদেরকে। ওগুলো জুমে ক্লাস হয়েছিল, ডিরেক্ট ওরা কথা বলতে পেরেছিল, তো সেক্ষেত্রে তোমাদেরকে ডিরেক্টলি ওইটা এখানে আর্কাইভ আকারে দিয়ে দেওয়া হবে, বুঝছো? পুরোনো ব্যাচেরগুলো, কারণ ওগুলোর উপরে নতুন কোনো ওরকম পরীক্ষা হয় নাই, আমি নতুন কোনো কোয়েশ্চেন অ্যাড করতে হবে না, কিছু করার নাই এটার মধ্যে। বাট তারপরে আমি তোমাদেরকে ওইটা ফ্রিতেই দিয়ে রাখবো। শর্টের বাইরের অধ্যায়ের উপরে টোটাল 7টা ভিডিও আছে, বুঝছো?
সব মিলিয়ে 33টা ভিডিও। ওকে, ঠিক আছে। এখন আসি, তাহলে লেকচারগুলোর মধ্যে কি কি থাকবে? একদম শূন্য থেকে কম্প্যাক্ট বেসিক থাকবে প্রত্যেকটা লেকচারে। মানে একটা টপিক যখন শুরু করব একদম জিরো বেসিক থেকেই শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে অ্যাডমিশনের স্ট্রং ফাউন্ডেশন, মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো নাকি অ্যাডমিশনের পড়া, বাট ইন্টারে ঠিকঠাক মতো না পড়ে আসলে একটা বাচ্চা হয়তো বুঝতে পারবে না। তাহলে ওই যে ফাউন্ডেশনের যে বেসিকগুলো, সেইগুলো আমি এই লেকচারে দিয়ে রাখবো। যে একটা স্টুডেন্ট ইন্টারে তেমন পড়ে নেই, স্থিতিবিদ্যা পড়েই নেই, টাচই করে নেই, যোগাযোগকরণ পারতই না, অন্তরীকরণ টুকটাক পারে না ঠিক মতন, ত্রিকোণমিতির ভিতরে জিনিসগুলো বুঝে না, মানে এই যে এইসব বিষয়গুলো খুঁটিনাটি জিনিসগুলো সেগুলো লেকচারেই শেখাই দেওয়া হবে। তুমি যাতে এই লেকচারটা করলে টপ 100 টার্গেট রাখতে পারো, বুঝছো? এরপরে দরকারি যত রকমের যত টাইপের এমসিকিউ লাগতে পারে সব কিছুই ইনশাল্লাহ লেকচারের মধ্যে থাকবে। এর পাশাপাশি এমসিকিউর যেগুলো শর্টকাট টেকনিক, তারপরে হচ্ছে ফিলিংস মেথড থাকবে, এগুলো আমার ক্লাসের স্পেশালিটি, ফিলিংস মেথড। ওকে, ফিলিংস মেথড মানে কিছু কিছু অঙ্ক তুমি না করলেও বুঝবা এরকম জিনিস। মানে অঙ্কের প্রশ্নটা দেখে, চেহারা দেখে তুমি কিছু টুকটাক টেকনিক শিখাই দেবো, ওটা দেখলে তুমি নিজেই বুঝতে পারবে উত্তর কত। কোনো ক্যালকুলেশন নাই, কোনো মনে ক্যালকুলেশন নেই, জাস্ট ফিল করা। পুলিশ যেরকম চোর দেখলে বুঝতে পারে না, চেহারা দেখলেই বুঝে যে ও চোর হইতে পারে, ওই রকম আর কি, চোখ দিয়ে দেখে ফিল করা আর কি। ওকে, আচ্ছা। আর সেকেন্ড টাইম আর স্পেশাল স্ট্র্যাটেজিগুলো, এগুলো ক্লাসের মধ্যে তোমাদেরকে ছোটো 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 গাইডলাইন দেওয়া হবে ক্লাসের ভিতরেই। ওগুলো এডিট করার সময় আমি সব কিছু ওইভাবে এডিট করা হবে, মানে ওই ভিডিওটা পুরোটা তোমার জন্য থাকবে এরকমভাবে রেডি করা, এবং ভিতরে টুকটাক করে স্ট্র্যাটেজিগুলো বলতে থাকবো আমি বিভিন্ন অঙ্কের পরে, দেখবা ওগুলো সবগুলো একদম মানে পুরো রিফাইন্ড একটা জিনিস পাবা তুমি, সুপিরিয়র লেভেলের জিনিস, তুমি দেখলেই বুঝতে পারবা ওটা নর্মাল কোনো ভিডিও না। মানে এগুলো কোনো লাইভ ক্লাস না কিন্তু, বুঝো যে নর্মাল ফেসবুক লাইভ আসলাম এই কী অবস্থা সবার, ভাই এগুলো মানে এইসব জিনিস না, এগুলো সস্তা জিনিস না যে আমি 2 ঘন্টা একটা লাইভ, এগুলো 2 ঘন্টার একটা ভিডিও মানে হচ্ছে আমার মিনিমাম 8 ঘন্টার থেকে 9 ঘন্টা লেগেছে মিনিমাম ক্যামেরার সামনে, মানে এরকম লেকচার এগুলো, বুঝছো? এগুলো সুপার লেভেলে মানে শ্যুট করা হয়েছিল, অন্য জিনিস, এগুলো অন্য জিনিস। ওকে, এগুলো ওই পরিমাণ এফোর্ট দেওয়া জিনিস। আচ্ছা, এখন আসি কোর্স ফি নিয়ে আসি। তো যেহেতু এই কোর্সটা সেকেন্ড টাইমারদের জন্য, তোমরা মেজরিটি একটা অংশ মানে বাসার থেকে ওই সাপোর্টটা পাও না, এটা আমি বুঝি, এবং এটা স্বাভাবিক। সবার আব্বু আম্মু আসলে মানে ওই রকম যে মানে সাপোর্টিভ হয় এটা তা না, এটা আমি জানি, এটা রিয়েলিটি। এটা আব্বু আম্মুদেরও দোষ না, মানে আত্মীয় স্বজনরা তো খালি তোমাকেই ডিস্টার্ব করে না, আব্বু আম্মুদেরকেও ডিস্টার্ব করে, বুঝছো? আব্বু আম্মুরা তোমাকে খুব ভালোবাসে, আসলে সত্যি কথা, এটা খুবই ভালোবাসে। বাট ওনারা যখন কোথাও একটা জায়গায় বলতে যায়, বা ধরো কলিগ, তোমার আব্বু মনে করো চাকরি করে, কলিগ জিজ্ঞেস করলো যে ভাই আপনার ছেলে এইচএসসি পরীক্ষা দিল, কই চান্স পাইছে ভাই, তখন না আসলে তাদের একটু খারাপ লাগে, খারাপ লাগে। মনে করো কলিগটা বলে আমার ছেলে তো এবার বিওপিতে চান্স পেলো, আমার ছেলে তো জাহাঙ্গীরনগরে পড়ে, তখন না তাদের বলতে একটু কষ্ট হয় যে চান্স পায় নাই বা এরকম। মানে দেখো সেও তো ডিজার্ভ করে, সত্যি তাই না বলো? দেখো সে কি তোমার কাছ থেকে তুমি বলতে পারবা, তোমাকে বলেছে যে একটা মাস তুমি সংসারটা চালাও, কখনো বলেছে যে আচ্ছা এই মাসের বাজারটা তুমি করে দাও, কখনো কিন্তু তোমার কাছে কিছু চায় না, আজীবন খালি তোমাকে দেয়। তোমার আম্মু কখনো বলেছে যে আজকে তো মেহমানরা আসবে, সারা খাবার দাবার সব তুমি রান্না করো, কখনো বলেছে? তুমি মেয়ে হইলেও তোমার কোনোদিন এটা বলে নাই যে সবার খাবার তুমি রান্না করো, বলে না কিন্তু। মানে তোমার কাছে কিন্তু তারা ওরকম কিছু চায় না, তারা খালি তোমাকে দেয়, তারা আশা করতেই পারে, কারণ ছোটবেলার থেকে পালছে লালছে কষ্ট করছে, তুমি অসুস্থ হলে ওষুধ খাওয়াচ্ছে, ডাক্তারের কাছে নিচ্ছে, তোমাকে পড়ানোর জন্য স্কুলে নিয়ে যাচ্ছে, তোমাকে হাত ঘুরায় অক্ষর লেখা শেখাচ্ছে, ছোটবেলার থেকে তোমাকে ধরে করাচ্ছে কাজগুলা। তো ওই জন্য দেখা যায় যে একটা পর্যায়ে তারা যখন আশা করে এবং আশা ভঙ্গ হয়, তখন তারা একটু মন খারাপ করে, টুকটাক বকাও দিতে পারে। বাট এটা তুমি মনে নিয়ে বসে রইলা যে আল্লাহ আমার মা আমাকে এটা বললো, আমার বাবা আমাকে এটা বললো, ঠিক আছে আমি ভাই, মানে তারা তো বলতেই পারে, তারা তোমার পিছনে খরচ করেছে না, তারা একটা আশা করেছে না। মনে করো তুমি বাজার থেকে 1.5 লাখ টাকা দিয়ে অনেক কষ্টের টাকা তুমি একটা আইফোন কিনলা, বাসায় কিনে নিয়ে আসলে, এখন ফেসবুক অন করে দেখো ফেসবুক চলে না, ক্যামেরা অন করে দেখো ক্যামেরা চলে না, কেমনটা লাগবে বলো? কেমনটা লাগবে তোমার? তো তোমার আব্বু আম্মু 16-17 বছর 20 বছর ধরে তোমার পিছনে খরচ করছে, পরিশ্রম করছে, 20 বছর পরে এসে যদি দেখে যে একটা অ্যাপ ওপেন হচ্ছে না ইউনিভার্সিটি অ্যাডমিশনের, মন খারাপ হবে না? হওয়াটা তো স্বাভাবিক। তো এই জন্য তাদের উপর কখনো চটে যাবা না, তারা মন খারাপ করলে এটা বুঝবা, তোমাকে কটু কথা বলতে পারে, সবাই যে সব কিছু তোমার জন্য চিন্তা করছে ওইরকম না, এবং তাদের জীবনেও হয়তো বা তুমি প্রথম ছেলে মেয়ে বা দ্বিতীয় ছেলে মেয়ে, তারাও এগুলো আসলে এত ফেস করে নাই, তারাও এক্সপিরিয়েন্স না তোমার বিষয়ে, চান্স না পেলে বাচ্চার সাথে কি বলতে হবে, তারাও এক্সপিরিয়েন্স না, তাই তাদের কোনো কথায় তুমি কষ্ট হবে না কখনো। তুমি তাদেরকে ধরো তোমার আব্বু একটু বকা দিল, ঠিক আছে বকা খাইলা, মন খারাপ, একটু কান্নাকাটি করলা,
রাতের বেলা বাবার রুমে যায়, বাবার মাথাটা একটু দোয়াই দিয়ে বলবো, বাবা আসলে আমি তো চেষ্টা করেছিলাম, বাট হ্যাঁ হয়তো বা আমার কিছু ভুল হয়েছিল, আমি চেষ্টা করেছি, বাট আমি এই বিষয়গুলো আমি প্রথমে বুঝে উঠতে পারি নাই। আমিও তো ছোটো মানুষ, আমি তো আর ইন্টার কখনো এর আগে পড়ি নাই, ভর্তি পরীক্ষা তো কখনো দেই নাই, বাকি অনেকে পেরে গেছে, বাট বাবা আমি আসলে বুঝেই উঠতে পারি নাই। আমি যে আসলে চেষ্টা করি নাই তা না, আমি বুঝে উঠতে পারি নাই। আমার মানে একটু দোয়া করো আমার জন্য, জাস্ট একটুকুই বলো, এই একটুকুই খালি বলো যে আমার জন্য একটু দোয়া করে দিও। আমি কিছু আর বললাম না, একটু দোয়া করো, আমি চেষ্টা ইনশাল্লাহ করবো তোমাদের মুখ উজ্জ্বল করা, একটুকুই খালি বলো না, একদিন খুশি হয়ে যাবে, আর কখনো তোমার নিয়ে কিছু বলবে না। সত্যি তোমার আব্বু আম্মু হইলো তোমার আপনজন, বুঝছো, তোমার আপনজন। তাই তারা যদি বকা দেয়ও ওটা মন খারাপ করবে না, তাদেরকে দেখায় দেওয়ার কিছু নাই, তাদেরকে মাথা দোয়া দিয়ে বলবো যে আমি সরি, আসলে তোমাদের প্রাপ্য এটা চান্স আমি দিতে পারি নাই, আমার কাছে আসলে রেডি নাই, বাট আমি প্রথমবার বুঝতে পারি নাই, কিন্তু আমি দ্বিতীয়বার হইলেও চেষ্টা করব। এই তো আমি বুঝতে পারি যে অনেকেরই ফ্যামিলির সাপোর্টটা এই মোমেন্টে নাই, তো ওই জন্য কোর্স ফিটা কমই রাখবো আমি। কোর্স ফিটা একদমই মানে যেটা নিতান্তই না হইলে না একটা অ্যাডমিশন কোর্সের জন্য। এবং আমার এই সাইডেও এগুলো ইন্টারেক্টিভ পিডিএফ, এই সাজেশন শিট, এগুলো বুঝতেই পারো এগুলো কোন লেভেলের জিনিস। এগুলোর মানে ভারী ভরকম এডিটিং, ভারী ভরকম জিনিসপাতি, এক্সাম সিস্টেম ভাই প্রচণ্ড কস্টলি, প্রচণ্ড কস্টলি। তোমাদের আইডিয়া নেই, মনে হয় যে ফেসবুকের মধ্যে কী হচ্ছে, ভাই এগুলো প্রচণ্ড কস্টলি। আমি এই মোমেন্টে যে এই স্টুডিওটাতে দাঁড়ানো আছি, এই স্টুডিওটার কস্টই মনে করে 12 লাখ টাকার উপরে, বুঝতে পারছো, মানে জাস্ট স্টুডিওর কস্ট। এবং এগুলো প্রত্যেক মাসে মাসে চলতে বা এগুলো দেখা যায় যে এই যে ম্যানেজমেন্ট টিম থাকে, প্রচণ্ড কস্টলি। ওকে, বাট এরপরও আমি চেষ্টা করেছি যতটা মিনিমাম খরচে তোমাদেরকে এই পুরো সার্ভিসটা প্রোভাইড করা যায়। ওকে, তো কোর্স ফি বরাবরের মতোই আমি রেগুলার কোর্স ফি রাখবো একটা, যেটা হচ্ছে কোর্স শুরুর পর থেকে আসবে। আর আরেকটা রাখবো হচ্ছে ডিসকাউন্টেড, কোর্স শুরুর আগ পর্যন্ত। তোমরা গেস করো, তোমাদেরকে 30 সেকেন্ডস টাইম দেওয়া হলো, তোমরা গেস করো আগে যে মানে কি হইতে পারে, কোনটা হইলে তোমরা খুশি হবা, তোমরা গেস করো। দেখি দাঁড়াও, যারাই লাইভটাতে আছো তারা একটু রিয়্যাক্ট দিয়ে দিও, লাইভের মধ্যে তারা একটু রিয়্যাক্ট দিয়ে দিও। দেখি দাঁড়াও ভাই, আগের কিছু ক্লাস ফ্রি করে দিয়েন দেখি। তুমি ইউটিউবে যাবা, আমার দুনিয়ার ক্লাস, আর ভাই আমি আল্লাহর মধ্যে ভালোই পড়াই, কি বলবো আমি, ফ্রি ক্লাস নতুন কি দেখবা। আমার চাইতে আগে কোনো টিচার অনলাইনে পড়াচ্ছে এটা আছে কিনা, মানে আমি একদম শুরুর থেকে পড়াই, 2020-এর মানে 20 সাল থেকে পড়াচ্ছি। তুমি নতুন করে কি ক্লাস দেখবে, আমি কেমন পড়াই, আরে আল্লাহ আল্লাহ, নতুন করে বলে এখন দেখবে আমি কেমন পড়াই, আরে কিসের পাল্লায় পড়লাম আমি। আচ্ছা, আমি বললামই তো, মানে আমি ব্যবসায়ী টিচার না, এটা তো বুঝো। হ্যাঁ, আমি তোমার জন্যই চিন্তা করছি, এই কোর্স আমার আনার কথা না, আমি জাস্ট তোমার জন্যই চিন্তা করছি যে এই টাইমে তুমি কোনটা অ্যাফোর্ড করতে পারবা, মানে কোন টাকাটা দিলে তোমার তুমি আসলে নিজের জমানো টাকা থেকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আব্বু আম্মুকে বললাম না লুকায় লুকায় পড়বো, লুকায় ভর্তি হয়ে গেলাম, এবং দিন শেষে যাতে তুমি বলতে পারো যে লুকায় ভর্তি হয়েছিলাম জমানো টাকা দিয়ে, ঈদের সালামি দিয়ে, এবং এটা আমার বেস্ট ইনভেস্টমেন্ট ছিল এই টাকার, সেরকম একটা কোর্স ফি তোমাদেরকে দিয়ে দেবো। মনোযোগ দিও। রেগুলার, এরপরে এটা ফিক্সড, রেগুলার কোর্স ফি থাকবে হচ্ছে 990 টাকা। আর ক্লাস শুরুর আগ পর্যন্ত, মানে 1 জুনের আগে, 1 জুলাইয়ের আগে, 1 জুলাইয়ের আগ পর্যন্ত 755 টাকা, 755 টাকা কোর্স ফি হবে। তবে এখানে শর্ত আছে ভাই, এটা একদমই নগণ্য টাকা রেখেছি, মানে তোমরা বুঝতেই পারছো, দুজন বন্ধু মিলে ভালো একটা জায়গায় কফি খেতে গেলে দেখবে এই টাকা শেষ, এই টাকা শেষ। তুমি সামনে একটা জায়গায় চান্স পাবা, এরপরে টিউশনি করতে যাবা, দেখবে এক মাসে 4000, 5000, 6000 টাকা করে এমনি, মানে একদম তুমি যদি খারাপ একটা ভার্সিটিতে চান্স পাও, মফস্বল এরিয়াতেও কোনো এই বিল তুমি এমনি পাবা, 5000, 6000 টাকা এমনি পাওয়া যায় তোমাকে, পুরো এই যে 4 মাসের পুরো কোর্স, বুঝতে পারছো, মানে 200 টাকাও না পার মান্থ, এরকম একটা অবস্থা। ওকে, এই ফিতে এনরোল করার জন্য সেকেন্ড টাইম দিবে এরকম যে কোনো 10 জন বন্ধুকে এই যে লাইভটা, এই যে ভিডিওটা হচ্ছে এটার কমেন্টে মেনশন করে দিবা
তারপরে তুমি এই ডিসকাউন্টের জন্য মানে রেডি হইলে আর কি, এটা ইম্পর্টেন্ট, মানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে তোমার আইডি থেকে, 10 জনকে মেনশন করে স্ক্রিনশট নেবা। আচ্ছা, এরপরে ভর্তি কেমনে হবে দেখো, বিকাশ নম্বর দেওয়া আছে, এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে। করে যদি নিজের নম্বর থেকে টাকা পাঠাও সেক্ষেত্রে তুমি একটা স্ক্রিনশট তো নিজের ফোন দিয়ে নিতেই পারবা। যদি দোকানদারদের নম্বর থেকে টাকা পাঠাতে যাও, দোকানদাররা অনেক সময় স্ক্রিনশট নিতে দেয় না আর কি, বিকজ তাদের ওখানে লক্ষ লক্ষ টাকা থাকে, তার লজ্জা পায়, তো তারা তোমাকে স্ক্রিনশট নিতে দিবে না। তারা যেটা করে তাদেরকে বললে তারা হচ্ছে যেই নম্বর থেকে টাকাটা পাঠাইলো সেটার লাস্ট 4 ডিজিট দিবে তোমাকে। দোকানদারের যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইলা সেটার লাস্ট 4 ডিজিট, মানে ওইটা হচ্ছে যে তুমি যে টাকা পাঠাইলে আমি বুঝবো কেমন, ওইটার জন্য আর কি, বুঝছো? এই 4 ডিজিট অথবা স্ক্রিনশট, এই দুটোর একটা আমাকে দিবা। এটা হচ্ছে তোমার পেমেন্টের দলিল আর কি, যে তুমি পে করেছো। আর হচ্ছে ওই যে স্ক্রিনশটটা ইসের মেনশনের, যে কোনো 10 জন ফ্রেন্ড যারা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে না এরকম, যে কোনো 10 জনকে এই দুটো স্ক্রিনশট আমার এমডি মাহির আসিফ ফেসবুক অ্যাকাউন্টে আমাকে পাঠিয়ে দিবা, বুঝছো? বাকি কাজ আমার ওই অ্যাকাউন্ট থেকে টিম করে দিবে, তোমার আর কোনো কাজ নেই। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল প্ল্যানিংটা আমার, আর ওভারঅল এই কোর্সের বিষয় আসে। আর এই কোর্স ফি এরপরে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে, মানে তুমি এরপরে আমাকে বলবা, রিকোয়েস্ট করবা যে ভাই কমান, এটা লিটারেলি কম, মানে পুরোপুরি কম, এটা কিছুই নাই এটার মধ্যে। কোর্স ফি ভাই জীবনে আমি এনেছি এই ফিতে কোর্স, তোমাদের জন্য দেখো আমি কী করি, আমার জন্য দোয়া করবা, আগে দোয়া করবা ভাই, লিটারেলি আমার এটা না নামাইলে ওরকম কিছু যায় আসে না অ্যাকচুয়ালি, সত্যি কথা যেটা। এই কোর্স আমার মানে এই মোমেন্টে যে কোর্স লঞ্চ করার টার্গেট ছিল তা না, তোমাদের উপকার যাতে হয়। অনেকগুলো বাচ্চা ইনবক্সে বলছো যে ভাই বিপদে পড়ে গেছি, জীবন পাল্টানোর সুযোগ চাই ভাই, একটু সাথে থাকেন ভাই, আপনাকে ছাড়া বুঝতে পারছি না অঙ্ক, এদের জন্যই যে ঠিক আছে, আমার নিলে প্রচণ্ড জীবন তেজপাতা টাইপের অবস্থা এখন, বুঝতে পারছো? সো আমি আশা করি টাকা পয়সা কারোর জন্য বাধা হবে না। আর ক্লাস কেমন, ক্লাস ভালোই নেই ভাই, তোমার আমি কী বলবো, কমেন্টে জিজ্ঞেস করো আমার ক্লাস কেমন, তাহলে বুঝতে পারবা। এই হচ্ছে ওভারঅল। সো প্রথম 2.5 মাসে আমরা ইনশাল্লাহ শর্ট সিলেবাসের প্রিপারেশন নেওয়াবো, এরপরে 15 দিনে বাইরের সিলেবাসের উপর 7টা ভিডিও, ওগুলো একটু বড় বড়, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা এরকম আর কি। ওকে, বিকজ স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে একটা ক্লাসে একটা অধ্যায় শেষ এবং নতুন করে, মানে আমি ধরেই নেই তুমি এটা স্কুলে ওইভাবে করে পড়ানো হয়েছে। সো জিনিসগুলো একদম বিগিনার লেভেলে, তো ম্যাক্সিমামই দেখা গেছে যে 3 ঘন্টার মতো, 3 ঘন্টার কাছাকাছি। সো এটা এরকম। আর এরপরে হচ্ছে কি যে লাস্ট একটা মাস ধুমসে মডেল টেস্ট, মানে প্রশ্ন মুখস্থ কেমনে করাইতে হয়, এই আর কি। এই হচ্ছে ওভারঅল আমার প্ল্যানিংটা, ঠিক আছে? আর এইসব টিপসগুলো একটু মেনে চলিও, এবং সবার সাথে রইল শুভকামনা। চাইলে আজকেও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।